ইতিহাস দ্বিতীয় পত্রের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন পারভিন, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব বলশেভিক বিপ্লবে দার্শনিকদের অবদান সম্পর্কে। যে কোনো বিপ্লবের পেছনে দার্শনিক এবং বুদ্ধিজীবীদের একটি বড় ভূমিকা থাকে। যেমন তোমরা জানো যে ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার পেছনে, অর্থাৎ বিপ্লবের পরিবেশ যে বা প্রেক্ষাপট তৈরি করতে জাজেক রোসো, ভলতেয়ার, দিদারো প্রমুখ বুদ্ধিজীবীদের যেমন ভূমিকা ছিল, ঠিক তেমনি রুশ বিপ্লব সংগঠনের পেছনেও অনেক দার্শনিক এবং বুদ্ধিজীবীদের অবদান রয়েছে। বুদ্ধিজীবী এবং দার্শনিকদের যে সমাজতান্ত্রিক আদর্শ, অনুপ্রেরণা, এই প্রভৃতি রুশ বিপ্লবকে এগিয়ে নিয়ে গিয়েছিল অনেক দূর। মূলত সমাজতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশই ছিল বলশেভিক বিপ্লব। সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী দার্শনিকগণকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: কাল্পনিক সমাজতন্ত্র, অন্যটি হল মার্ক্সবাদ। একে অবশ্য বাস্তব এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামেও অভিহিত করা যায়। তো দার্শনিকদের মধ্যে প্রথমেই আসে টমাস মোর। টমাস মোর সর্বপ্রথম বৈষম্যহীন সমাজ ব্যবস্থার ধারণা দিয়েছিলেন। তিনি ইউটোপিয়া নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন এবং সেই গ্রন্থে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটি কাল্পনিক ধারণা তিনি সেই গ্রন্থে প্রদান করেন, যার বাস্তবসম্মত এবং বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব দিয়েছিলেন কার্ল মার্কস। তো টমাস মোর 1478 খ্রিস্টাব্দে তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্রিক এবং ল্যাটিন ভাষা ও সাহিত্যে এবং দর্শনে তিনি ব্যুৎপত্তি লাভ করেন। 1494 খ্রিস্টাব্দে তিনি আইন বিষয়ে ডিগ্রি নেন এবং 1501 খ্রিস্টাব্দ থেকে তিনি আইন পেশায় যুক্ত হন। এমনকি 1504 খ্রিস্টাব্দে তিনি পার্লামেন্টের সদস্যপদে তিনি নির্বাচিত হয়েছিলেন। তো তার যে বিখ্যাত ইউটোপীয় গ্রন্থ, সেই গ্রন্থে তিনি একটি দ্বীপের কাল্পনিক ঘটনার বর্ণনা করেন, যেখানে সেই দ্বীপে বসবাসকারী সকল অধিবাসী ছিল ওই দ্বীপের সমস্ত সম্পদের মালিক। অর্থাৎ সেই দ্বীপে কোনো ব্যক্তির কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না এবং এই দ্বীপে কোনো মধ্যস্বত্বভোগী অথবা শ্রম শোষক ব্যক্তিও সেখানে ছিল না। প্রকৃতপক্ষে টমাস মোর এখানে যে দ্বীপকে, ওই কাল্পনিক দ্বীপকে তিনি রূপক অর্থে ব্যবহার করেছিলেন এবং তিনি একটি রাষ্ট্র পরিচালনার প্রতীক হিসেবে একে তিনি উপস্থাপন করেছেন। তো টমাস মোরের সময় ইংল্যান্ডে রাজা এবং গির্জার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং এক্ষেত্রে তিনি রাজা অষ্টম হেনরিকে গির্জার প্রধান হিসেবে স্বীকৃতি দিতে তিনি অস্বীকার করেন।
এর ফলে টমাস মোরের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয় এবং বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে তাকে শিরোচ্ছেদ করা হয়। তাকে সমাজতন্ত্রের অর্থাৎ টমাস মোরকে সমাজতন্ত্রের আদি জনক বলা হয়, কারণ টমাস মোরের সমাজতান্ত্রিক চিন্তা চেতনার উপর ভিত্তি করেই পরবর্তীকালে সমাজতন্ত্র মতবাদ সৃষ্টি হয়েছিল। তাই তাকে সমাজতন্ত্রের আদি জনক বলে তাকে অভিহিত করা হয়। এবারে আসে ক্লড সেইন্ট সাইমন। সেন্ট সাইমনকে বলা হয় রুশ সমাজতন্ত্রবাদের দ্বিতীয় স্তরের প্রবক্তা। তিনি ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন এবং সেন্ট সাইমন তিনি স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন। সন্ত্রাসের রাজত্ব যখন চলে ফ্রান্সে, তখন তিনি কারারুদ্ধ হয়েছিলেন। তিনি ফরাসি সেনাবাহিনীতে যোগ দিয়ে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। তো সেন্ট সাইমন তিনি শ্রমিকদের দুঃখ দুর্দশা অনুধাবন করে তিনি একটি তত্ত্ব প্রচার করেন। তিনি বলেন সমাজে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শ্রেণী বৈষম্যের অবসান করা জরুরি। সমাজে নীতিবোধ এবং শিক্ষার প্রসার হলে মানুষ বা ব্যক্তিরা তাদের মধ্যে আপন শুভ বুদ্ধির উদয় হবে এবং এর ফলে তারা নিজেরা দরিদ্র অবহেলিত যে শ্রেণী আছে সেই শ্রেণীর উন্নয়নে ব্রতী হবে। এবং এই নৈতিক বিপ্লব ঘটানোর জন্য সমাজে আদর্শবাদী এবং আবেগপ্রবণ লোকের প্রয়োজন। ক্লড সেইন্ট সাইমন তিনি সম্পত্তির উত্তরাধিকারী নীতির বিরোধী ছিলেন, কারণ তিনি মনে করতেন যে এই নীতির কারণে অর্থাৎ সম্পত্তির উত্তরাধিকারের ফলে কিছু লোক, সমাজের কিছু মুষ্টিমেয় লোক বিনা পরিশ্রমে তারা প্রচুর সম্পদের মালিক হয়ে যায় এবং তারা আরাম আয়েশে জীবন অতিবাহিত করে এবং সমাজের বাকি অবশিষ্ট যে লোকজন আছে তারা কায়িক পরিশ্রমের ফলেও সেই সম্পত্তির উত্তরাধিকারী না হওয়ার কারণে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। তো সাইমন তিনি মনে করেছিলেন যে প্রচলিত যে খ্রিস্ট ধর্ম ছিল, সেই খ্রিস্ট ধর্ম সামাজিক বৈষম্য এবং সামাজিক যে শোষণ, সমাজের অসাম্য এবং শোষণ রোধ করতে অক্ষম। তাই তিনি নব খ্রিস্ট ধর্মের কথাও তিনি বলেছিলেন। সেন্ট সাইমন 3 স্তরের সামাজিক ফ্রেমওয়ার্কের কথা তিনি বলেন, যে প্রথম স্তরে থাকবে প্রকৌশলী এবং মানববিদ্যার লোকজন, যাদের কাজ হবে পরিকল্পনা প্রণয়ন করা। আর সমাজের এই সমাজের দ্বিতীয় স্তরে থাকবে হচ্ছে যে বৈজ্ঞানিকরা, যারা এই প্রথম শ্রেণীর বা প্রথম স্তরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোকে মূল্যায়ন করবে। এবং সামাজিক ফ্রেমওয়ার্কের তৃতীয় স্তরে থাকবে হচ্ছে শিল্পপতিরা, যাদের কাজ হবে এই মূল্যায়িত পরিকল্পনা অনুযায়ী কার্য বাস্তবায়ন করার দায়িত্ব গ্রহণ করা। তো সেন্ট সাইমনের পরে আসে রবার্ট ওয়েন।
1771 খ্রিস্টাব্দে তিনি ব্রিটেনে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল একজন শ্রমিক এবং রবার্ট ওয়েন নিজেও 10 বছর বয়সে তিনি একটি বস্ত্র কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন এবং 1798 খ্রিস্টাব্দে তিনি ম্যানচেস্টারের সর্ববৃহৎ কারখানায় তিনি আন্ডার ম্যানেজার পদে উন্নীত হন। তো শ্রমিকদের দুঃখ দুর্দশা দূর করতে তিনি 1800 সালে কারখানার পরিবেশ উন্নত করার কাজে হাত দেন এবং এই কাজে তিনি সফল হন। 1813 খ্রিস্টাব্দে তিনি একটি গ্রন্থ রচনা করেন এবং সেখানে শ্রমমান ও শ্রমের পরিবেশ বিষয়ক একটি তত্ত্ব তিনি দাঁড় করিয়েছিলেন। তো 1820 সালে তিনি নিজেকে সাম্যবাদী হিসেবে ঘোষণা দেন। রবার্ট ওয়েনের মতে মানুষ তার চরিত্র নিজে নির্মাণ করে না, পরিবেশ দ্বারাই মানুষের চরিত্র নির্মিত হয়। সুতরাং সমাজ থেকে পাপ দূর করতে হলে ন্যায় ও কল্যাণ ভিত্তিক নিয়ম কানুনের উপর সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে। এই ছিল তার মত। রবার্ট ওয়েনের পর আসে চার্লস ফুরিয়ার। চার্লস ফুরিয়ার ছিলেন তিনি যেই মতবাদের প্রবক্তা ছিলেন সেটা ছিল যে সামাজিক বিশৃঙ্খলাই দারিদ্র্যের কারণ। চার্লস ফুরিয়ার এই মতবাদে বিশ্বাসী ছিলেন। তো 1808 খ্রিস্টাব্দে তিনি সোশ্যাল ডেস্টিনি অফ ম্যান নামে একটি গ্রন্থ প্রকাশ করেন এবং সেই গ্রন্থে তিনি নতুন সামাজিক সহযোগিতার কথা তিনি ব্যক্ত করেন এবং এজন্য তিনি সমাজে কমিউনের গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। সেই কমিউনগুলোতে আবার যে সদস্য সংখ্যা হবে সেটা হবে 1600 সদস্য, অর্থাৎ 1600 সদস্য নিয়ে কমিউন গঠনের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। তবে এই কমিউনের যে সদস্যরা হবে সেই সদস্যদেরকে অবশ্যই মেধা, আগ্রহ এবং অনুরাগ সদস্যদের মধ্যে থাকতে হবে। তো ফুরিয়ারের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মধ্যে সমাজতাত্ত্বিক, তারপর নারীবাদী, নৈরাজ্যবাদী এবং সন্দেহবাদী এইসব বিভিন্ন মতবাদের সংমিশ্রণ ঘটেছিল। তাই দেখা যায় যে পরবর্তী সময়ে এই বিভিন্ন মতবাদে বিশ্বাসী দার্শনিকরা চার্লস ফুরিয়ারের মতবাদে প্রভাবিত হয়েছিলেন। চার্লস ফুরিয়ারের যে চিন্তা, সেই চিন্তা চেতনা ফ্রান্সের গণ্ডি পেরিয়ে আমেরিকা এবং রাশিয়া পর্যন্ত বিস্তার লাভ করেছিল। তো চার্লস ফুরিয়ারের পরে আসে, আমরা এবার আলোচনা করব যে পিয়েরে জোসেফ প্রোডো। প্রোডোকে বলা হয় যে নৈরাজ্যবাদের জনক। তিনি যে গণগ্রন্থাগারগুলো ছিল সেই গণগ্রন্থাগারে পড়ালেখা করে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছিলেন। তিনি ছাপাখানায় শিক্ষানবিশ হিসেবে কাজ করতেন। তো 1840 সালে হোয়াট ইজ প্রপার্টি নামক তিনি একটি গ্রন্থ প্রকাশ করেন এবং সেই গ্রন্থে তিনি তার নিজস্ব মতামতগুলো তুলে ধরেন। তিনি ব্যক্তিগত সম্পত্তির বিরোধী ছিলেন, এমনকি তিনি মার্ক্সবাদেরও বিরোধী ছিলেন। তার মতে, অর্থাৎ
পিয়েরে জোসেফ প্রভুর মতে সম্পত্তির অধিকারের অর্থ যদি সবল দ্বারা দুর্বলকে শোষণ করা হয়, তাহলে সমাজতন্ত্র হল দুর্বলের দ্বারা যৌথভাবে সকলকে শোষণ করা। তিনি মার্ক্সবাদের বিরোধী ছিলেন এবং এভাবে মানে মার্ক্স এবং কার্ল মার্ক্স এবং জোসেফ প্রোডুর মধ্যে কি বলা যায় যে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। কার্ল মার্ক্স প্রোডুর মতামতকে বা মতবাদকে ভণ্ডামি এবং বাজে বলে মন্তব্য করেন। তখন জোসেফ প্রোডুও অন্য একটি প্রবন্ধের মাধ্যমে এই কার্ল মার্ক্সের এই সমালোচনার তিনি কড়া জবাব দিয়েছিলেন। তো শিক্ষার্থীরা, আমরা একটু বোর্ডে দেখে নিই যে এই পর্যন্ত আমরা কোন কোন দার্শনিকের অবদান সম্পর্কে জানলাম, সেটা একটু বোর্ডে দেখে নিই। তো টমাস মোর, ক্লড সেন্ট সাইমন, রবার্ট ওয়েন, চার্লস ফুরিয়ার, পিয়েরে জোসেফ প্রভু। এবার আমরা জানবো লুইস ব্লাঙ্ক সম্পর্কে। লুইস ব্লাঙ্ক 1811 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং সমাজতন্ত্র ব্যবস্থায় সবাই তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং তার প্রয়োজন অনুযায়ী তা গ্রহণ করবে। এভাবেই সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হবে। এই ছিল লুইস ব্লাঙ্কের চিন্তা ভাবনা। তার এই ধারণা পরবর্তীতে সমাজতন্ত্রের জনপ্রিয় সংজ্ঞায় পরিণত হয়েছিল। লুইস ব্লাঙ্কের সাথে মার্ক্সবাদের মতপার্থক্য থাকলেও তাকে এই সমাজতন্ত্রবাদের গুরু বলা হয়, কারণ তার রেখে যাওয়া রাজনৈতিক সামাজিক ধ্যান ধারণাগুলো সামাজিক যে ধ্যান ধারণাগুলো সেগুলো সমাজতন্ত্র বিকাশে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল, যে প্রভাব রাশিয়ার বলশেভিক বিপ্লবকে প্রভাবিত করে। তিনি একাধারে ছিলেন ফরাসি ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, দার্শনিক। লুইস ব্লাঙ্কের নীতি ছিল ফ্রান্সে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক করে তার মাধ্যমে সমাজতান্ত্রিক মতাদর্শকে প্রতিষ্ঠিত করা। এজন্য তিনি সামাজিক যে কারখানা, সেই সামাজিক কারখানা প্রতিষ্ঠিত করে শ্রেণী বৈষম্যের তিনি অবসান ঘটানোর চেষ্টা করেন। এরপরে আসে মাইকেল বুকানন। মাইকেল বুকানন 1814 খ্রিস্টাব্দে রাশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন, অর্থাৎ মাইকেল বুকানন ছিলেন নৈরাজ্যবাদের অন্যতম প্রবক্তা। তার নৈরাজ্যবাদের ধারণা হলো মানুষ মৌলিকভাবে সৎ, কিন্তু বিভিন্ন সংস্থার দ্বারা মানুষ দুর্নীতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র, গির্জার, ধনতন্ত্র প্রভৃতি মানুষকে শোষণ করে। রাষ্ট্রের উৎপত্তি বল বা শক্তি অথবা রক্তপাতের মাধ্যমে। তাই রাষ্ট্র যা কিছুই করুক না কেন, সেসব কাজে তার জোর জবরদস্তি করা বা বল প্রয়োগের যে চেষ্টা, সেটা প্রকাশ পায় বলে তিনি মনে করেন। তিনি
রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ করে আন্তর্জাতিক ভ্রাতৃত্ব গড়ে তোলার উপর তিনি জোর গুরুত্ব আরোপ দেন, বা জোর মানে গড়ে তোলার উপর তিনি আসলে জোর দিয়েছিলেন। রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে সামাজিক শোষণকে স্থায়ী করার জন্য। এটা ছিল বুকাননের ধারণা বা তার মতামত। তাই তিনি সকল প্রকার রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি কামনা করেন। মাইকেল বুকানন তিনি সম্ভ্রান্ত অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন, অর্থাৎ তার রক্তে আভিজাত্য থাকলেও তার চিন্তা চেতনা ছিল বিপ্লবী, অর্থাৎ তিনি বিপ্লবী চেতনায় বিশ্বাসী ছিলেন। কিশোর বয়সেই মাইকেল বুকানন রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং 1842 খ্রিস্টাব্দে তিনি দ্য রিঅ্যাকশন অব জার্মানি নামক একটি প্রবন্ধ রচনা করেন। তার এই রচনায় তরুণ সমাজ এবং আন্ডারগ্রাউন্ডে যে কর্মীরা কাজ করত তাদের মধ্যে তার এই প্রবন্ধ তাদেরকে ব্যাপকভাবে আলোড়িত করেছিল। তো মাইকেল বুকাননের পরে এবার আমরা আসব যে কার্ল মার্কস সম্পর্কে আমরা একটু জানব, সেই সাথে ফ্রেডরিক অ্যাঙ্গেল সম্পর্কে জানব। কার্ল মার্কস এবং অ্যাঙ্গেল এই দুটি নাম ওতপ্রোতভাবে জড়িত। তাদের দুজনের জন্মই জার্মানিতে। কার্ল মার্কস 1818 খ্রিস্টাব্দে তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেন এক দরিদ্র ইহুদি পরিবারে। তার বাবা তিনি ছিলেন একজন আইনজীবী এবং শিক্ষিত এবং মার্জিত লোক। তো কার্ল মার্কসের যখন 6 বছর বয়স তখন তার পরিবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। ছোটবেলা থেকেই তিনি মানুষের দুঃখ দুর্দশা দেখে মর্মাহত হতেন। তো কার্ল মার্কস ছিলেন সমাজতন্ত্রের বৈজ্ঞানিক মতবাদের প্রবক্তা এবং এই মতবাদের অনুপ্রেরণাই ছিল রুশ বিপ্লব সংগঠনের অন্যতম কারণ। তিনি পৃথিবীর সমস্ত শোষিত, বঞ্চিত, দারিদ্র, নিপীড়িত মানুষের মুক্তির পথ তিনি দেখিয়েছিলেন। তিনি স্কুল জীবন শেষ করে বাবার ইচ্ছা অনুযায়ী জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন, কিন্তু তার মূল আগ্রহ ছিল মূলত দর্শন শাস্ত্রে। অতঃপর তিনি আইন বিষয়ের পড়া ছেড়ে তিনি দর্শন শাস্ত্রে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কার্ল মার্কসের যে থিসিস ছিল সেই প্রবন্ধে তিনি স্বাধীন বাস্তবাদী মতামতের জন্য মতামত প্রকাশ করেন এবং এই জন্য তাকে বার্লিন ত্যাগ করতে হয়। এরপর তিনি বনে ফিরে যান এবং সেইখানে কিছু তরুণদের সাথে তার পরিচয় হয় এবং এই তরুণদের সাথে তারপরে সখ্যতা গড়ে ওঠে। এই তরুণরা ছিল হেগেলের, অধ্যাপক হেগেলের মতবাদে বিশ্বাসী। ফলে এই তরুণদের সাথে মিলে তারা একটি পত্রিকা তারা প্রকাশ করে, তার নাম ছিল রেনিস গ্যাজেট। সেই পত্রিকায় কার্ল মার্কস সম্পাদকের দায়িত্ব পালন করেন। সেই পত্রিকায় তিনি লেখেন যে ধর্ম পৃথিবীতে
মানুষের দুঃখ ভুলাবার জন্য স্বর্গ সুখের প্রতিশ্রুতি দেয়। আর দার্শনিকরা তারা জগতের যে ব্যাখ্যা, দার্শনিকরা শুধু সেই ব্যাখ্যা প্রদান করেন। তিনি লিখেন, কিন্তু আমরা ব্যাখ্যা নয়, আমরা জগৎটাকে পাল্টাতে চাই। তো তার এই যে মতবাদ, মানে এই যে তার চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা সমাজের অভিজাত যে শ্রেণী ছিল তারা মেনে নিতে পারেনি, ফলে তাকে দেশ ছাড়তে হয়। তো ফ্রান্সে যখন তিনি অবস্থান করেন তখন তার পরিচয় হয় ফ্রেডরিক অ্যাঙ্গেলের সাথে, এবং দুজনের চিন্তা চেতনায় অপূর্ব মিল ছিল। এর ফলে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং আমৃত্যু সেই বন্ধুত্ব টিকে ছিল। তো ফ্রেডরিক অ্যাঙ্গেল তিনি ছিলেন এক শিল্পপতি সন্তান। তো যুবক বয়সে তিনি তার পিতার ব্যবসার কাজে লন্ডনে গমন করেন এবং সেখানে থাকাকালীন তিনি শিল্প বিপ্লবের ফলে শ্রমিকদের যে দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশা দেখে তিনি অত্যন্ত মর্মাহত হন। সেই সময়ে লন্ডনে যে চার্টিস্ট আন্দোলন চলছিল, তিনি সেই আন্দোলনেও জড়িয়ে পড়েন। তো কার্ল মার্কসের সাথে পরিচয়ের পর দুজনে, অর্থাৎ অ্যাঙ্গেল এবং মার্কস দুজনে যৌথভাবে সমাজতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে এগিয়ে আসেন। কার্ল মার্কস জটিল তাত্ত্বিক বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করতেন, আর অ্যাঙ্গেল তিনি সেই বিষয়গুলোকে একেবারে গণমানুষের উপযোগী করে তুলে ধরতেন এবং প্রচার করতেন। তো স্বাধীন মত প্রকাশের জন্য মার্কসকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তখন তিনি দেশ ত্যাগ করে দেশ ছেড়ে তিনি ব্রাসেলসে চলে আসেন। কিছুদিন পর দেখা যায় যে অ্যাঙ্গেলসও ব্রাসেলসে এসে কার্ল মার্কসের সাথে যোগ দেন এবং মার্কসকে নিয়ে তারা ব্রাসেলস ছেড়ে লন্ডনে চলে যান। তো লন্ডনে চলে যাওয়ার পর সেখানকার যে চার্চিস্ট আন্দোলন চলছিল, সেই আন্দোলনের যে নেতৃবৃন্দ ছিল, অ্যাঙ্গেল সেই নেতৃবৃন্দের সাথে মার্কসকে পরিচয় করিয়ে দেন। ফলে 1846 খ্রিস্টাব্দে মার্কসের উদ্যোগে একটি সম্মেলন হয় এবং সেই কমিউনিস্ট সম্মেলনে তারা একটি নতুন সংগঠন গড়ে তোলেন, যার মূল উদ্দেশ্য ছিল শ্রেণী বৈষম্য রোধ করা, অর্থাৎ শ্রেণী বৈষম্যের অবসান করা। তো 1848 সালে কার্ল মার্কস এবং অ্যাঙ্গেল মিলে তারা প্রকাশ করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো। এখানেই তিনি সমাজতন্ত্র কথাটির পরিবর্তে কমিউনিজম শব্দটি তিনি ব্যবহার করেন। 1849 খ্রিস্টাব্দে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় এবং এই সময় তিনি তার 3 সন্তান সহ স্ত্রী সহ দেশ ত্যাগ করেন এবং নিদারুণ অর্থকষ্টে তিনি দিন যাপন করতে থাকেন। এই সময় ফ্রেডরিক অ্যাঙ্গেল তার বন্ধুকে সাহায্য করার জন্য পুনরায় অ্যাঙ্গেল তার বাবার ব্যবসায় যোগদান করে এবং সেখান থেকে অভিনব উপায়ে তিনি বন্ধুকে অর্থ প্রেরণ করেন। যেমন ডলারকে 2টা টুকরা করে তিনি চিঠির সাথে সেই একটা টুকরাকে পাঠাতেন, 2টা চিঠির মাধ্যমে সে 2টা টুকরা পাঠাতেন। তখন মার্ক 2টা টুকরাকে জোড়া দিয়ে তার স্ত্রী এবং সন্তানদের জন্য খাদ্যের সংস্থান করতেন। তো এমনও দিন গেছে যে
কার্ল মার্কস একটা জামার অভাবে দীর্ঘদিন ঘরের বাইরে যেতে পারেননি। তার শিশুরা, সন্তানরা অভুক্ত অবস্থায় শূন্য হাড়ির সামনে বসে থাকত। এই চরম দারিদ্রতার ফলেও তিনি কিন্তু তার মূল লক্ষ্য থেকে বিচলিত হননি। কারণ তার তো মাত্র, তিনি মনে করতেন যে তার তো মাত্র একটা পরিবার না, তার তো মাত্র 6টা সন্তান না, সারা পৃথিবী জুড়ে তার অসংখ্য পরিবার এবং অসংখ্য সন্তান তারা না খেয়ে আছে। তো তিনি এই দারিদ্রতার মধ্যে, এই অর্থকষ্টের মধ্যেও তিনি আয়ের বা রোজগারের কোনো চেষ্টা তিনি করতেন না, বরং তিনি চলে যেতেন ব্রিটিশ মিউজিয়ামে এবং সেখানে গিয়ে তিনি সারাদিন পড়াশোনা করতেন, গবেষণা করতেন। তার 3 সন্তান অনাহারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। এই নিদারুণ দারিদ্র্যকে সঙ্গে নিয়েই তিনি কমিউনিজম আন্দোলন প্রচারে ঝাঁপিয়ে পড়েন। তার একমাত্র বন্ধু ছিল ফ্রেডরিক অ্যাঙ্গেল, যার উপর তিনি নির্ভর করতেন। তো কার্ল মার্কসের দর্শনের যে ভিত্তি ছিল সেটা ছিল অধ্যাপক হেগেলের দর্শন। তিনি অর্থাৎ মার্কস 1867 সালে প্রকাশ করেন তার বিখ্যাত গ্রন্থ ডাস ক্যাপিটাল, এবং এই গ্রন্থে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ তিনি বিশ্লেষণ করেছিলেন। এই গ্রন্থটি বিশ্বের সমস্ত শোষিত, বঞ্চিত, সংগ্রামী মানুষের বাইবেল স্বরূপ। তিনি অনুভব করেছিলেন এই গ্রন্থ একদিন গোটা পৃথিবীর অর্থনীতিকে নাড়া দিবে, যদিও জীবিত অবস্থায় তিনি এর যে প্রতিফলন সেটা তিনি দেখে যেতে পারেননি। তার মৃত্যুর পরে ফ্রেডরিক অ্যাঙ্গেল নিজে বাকি 2 খণ্ড গ্রন্থ তিনি সম্পাদনা করে প্রকাশ করেছিলেন। 1881 খ্রিস্টাব্দে তার মার্কের প্রিয়তমা স্ত্রী জেনি মৃত্যুবরণ করেন, এবং জেনি ছিল অত্যন্ত ধনী পরিবারের সন্তান, কিন্তু তিনি মার্কসকে ভালোবেসে নিদারুণ দুঃখ দুর্দশায় তিনি জীবন অতিবাহিত করেন। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পরে কার্ল মার্কস অত্যন্ত ভেঙে পড়েন, এবং দেখা যায় যে খুব অল্প দিন পরেই অর্থাৎ 1883 খ্রিস্টাব্দে তিনি মৃত্যু মুখে পতিত হন। তো লন্ডনের যে হাইগেট ছিল, হাইগেট যে সমাধি ক্ষেত্র, সেই সমাধি ক্ষেত্রে তার স্ত্রীর পাশে তাকে সমাহিত করা হয়। মার্কসের মানে কার্ল মার্কের যে বিপ্লবী তত্ত্ব তা 19 এবং 20 শতকে ব্যাপক সাড়া ফেলে। ইউরোপের প্রতিটি দেশে বেশ কিছু বুদ্ধিজীবী দার্শনিক কার্ল মার্কসের মতবাদে উজ্জীবিত হয়ে পুঁজিবাদের বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে বিপ্লবের জন্য সংগঠিত করেন। কেউ বা রাজনীতিতে অংশগ্রহণ করে এই মতবাদ প্রবর্তনের বা প্রচারের চেষ্টা করেন। কেউ কেউ আবার তাদের লেখনীর মাধ্যমে এই সমাজতান্ত্রিক বিপ্লবকে ছড়িয়ে দেন। তো রাশিয়ার অভ্যন্তরে কার্ল মার্কস তার যে সমাজতান্ত্রিক আদর্শ, সেই আদর্শ জনপ্রিয় হতে শুরু করে, এবং এক সময় তার এই সমাজতান্ত্রিক আদর্শ রুশ বিপ্লবের ক্ষেত্র তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বাড়িতে বসে পড়াশোনা করবে।